চাপিয়ে দেওয়ার নয়, গণতন্ত্র চর্চার বিষয় মন্তব্য মির্জা ফখরুলের। ট্রাম্প মোদি নন, নিজেদের কাজ করতে হবে নিজেদেরই। এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এনসিপি। যমুনার সাথে আলাপে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগ অস্বীকার নেতাদের। আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে, এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না। প্রশাসনের সাথে বিএনপির একটা অসম্ভব রকমের দহরম মহরম, আসলে আনুকূল্যটা তো বিএনপি পাচ্ছে। বিচার সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জনগণ, লালমনিরহাটে জামায়াতে আমির। এলজেপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী। 2 কিলোমিটার দূরে মিলল চট্টগ্রামে নিখোঁজ শিশু সেহরিশের মরদেহ। বারবার দুর্ঘটনা এড়াতে সব সংস্থার সমন্বয়ের তাগিদ মেয়রের। নেত্রকোনার হাওড়াঞ্চলে আতঙ্কের আরেক নাম বজ্রপাত। ধান কাটতে মাঠে যেতেও ভয় পাচ্ছে কৃষক। দুর্যোগ থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না দেখে হতাশ ট্রাম্প, মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুর বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, বরং চর্চার বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি দ্রুত সমাধানের পরামর্শ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, নতুবা বিপদে পড়বে দেশ, আরও সমস্যা তৈরি হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, মার্কিন বা চীনা প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী এসে কিছু করে দিয়ে যাবেন না। দেশ এগিয়ে নিতে যা করার নিজেদেরই করতে হবে। ফখরুল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের সাফল্যও কামনা করেন তিনি। দেশের পরিস্থিতি ভবিষ্যতে খুব ভালো হবে এমন দৃঢ় বিশ্বাসের কথাও জানান ফখরুল। বলেন, গণ অভ্যুত্থানে সবাই যেভাবে এক হয়েছিল সেভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি, তবে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্যে এমনটা জানান নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রতি এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 166টি বিষয়ের মধ্যে 129টি বিষয়ে একমত এনসিপি। তবে সংবিধান পুনর্লিখন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা ও নাগরিকের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আরও বলেন, 70 অনুচ্ছেদের ব্যাপক সংস্কার চায় এনসিপি। অর্থবিল ছাড়া দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ, সংসদের স্থিতিশীলতা ও সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতের কথা তুলে ধরা হয়েছে। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে স্থায়ী করা এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য। আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে, কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে।
ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নয়, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমীকরণে ইউনূস সরকারকেই 5 বছর ক্ষমতা রাখার ক্যাম্পেইনের অভিযোগ উঠেছে দলটির নেতাদের বিরুদ্ধে। তবে সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এমন অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্কার বা বিচারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। এর মাধ্যমে কালক্ষেপণ করে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তারা। এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন যমুনা টিভির সাথে। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে? ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভোটের সীমা 26 জুন পর্যন্ত বেঁধে দিলেও বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে। জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের প্রায় একই সুর। রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত আমরা বলেছি। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে স্রোতের বিপরীতে। দলটির শীর্ষ নেতারা বলছেন, সরকারের দেয়া সময়ের মধ্যে বিচার ও সংস্কার হলে নির্বাচন হতে পারে, এছাড়া ভোটের পক্ষে না এনসিপি। সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়ে দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচনও হবে না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিএনপি যে দাবি জানিয়েছে, এ নিয়েও নিজেদের মত জানিয়েছেন এনসিপি নেতারা। রাষ্ট্রটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই যদি রাষ্ট্রটা থেকে যায়, তাহলে সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশের স্বৈরতন্ত্র, বাংলাদেশে ফ্যাসিজম ফিরে আসার মতো সুযোগগুলো রয়েছে। ডিসেম্বরে নির্বাচন না হলে যদি দেশে বিশৃঙ্খলা হয়, সেটা দায়িত্ব বিএনপিকে নিতে হবে পরিষ্কারভাবে। বড় দল হিসেবে তারা দায়িত্বশীলতার দলীয় এজেন্ডার বাইরে ন্যাশনাল এজেন্ডাটাকে গুরুত্ব দিচ্ছে, এরকম আমাদের কাছে কখনোই মনে হয় নাই। নির্বাচনের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 5 বছর ক্ষমতায় রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কোনো পক্ষ। এনসিপি নেতা সার্জিস আলম কোনো রাগঢাক না রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন, কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগতভাবে এনসিপিও কি পেছন থেকে এই ক্যাম্পেইনে রসদ যোগাচ্ছে? ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে বা এরকম ধরনের ক্যাম্পেইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযোগ নেই। বরং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় ততটুকুই পাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন। আমাদের দিক থেকে এরকম 5 বছর আমরা মনে করি না যে দরকার আছে। এটা সংস্কারগুলো হওয়ার পরে ইলেকশন যখনই হোক, সেটার সাথে আমরা প্রস্তুত আছি ইলেকশনটা করার জন্য। অন্তর্বর্তী সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি। উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রভাবশালী 2 সহযোদ্ধা। তবে এতে বাড়তি কোনো আনুকূল্য পাচ্ছেন না দাবি করে দলটির নেতারা এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, কারো প্রতি সরকারের পক্ষ থেকে কোনো ন্যূনতম নিপীড়নের ঘটনাও ঘটেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে হিস্সাগুলো আছে সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন। সে জায়গায় আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে, এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না। কোনো আনুকূল্য না, বরং স্থানীয় পর্যায়ের অবস্থা খুবই ভয়াবহ। প্রশাসন পরিষ্কারভাবে 90% ক্ষেত্রে বিএনপির গ্রিপে চলে গেছে, 10% ক্ষেত্রে জামায়াতের ইসলামের গ্রিপে চলে গেছে। আমাদের গেলে আমাদেরকে একটু হাসি মুখে তারা বরণ করে, এর বাইরে কিছু না। শীর্ষ নেতারা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো নির্বাচন চায় এনসিপি, কিন্তু সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আবারও সংকটে পড়বে গণতন্ত্র। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলকে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে একথা বলেন প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলে ছিলেন আনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়। বৈঠকে আনফ্রেল বাংলাদেশে চলমান উদ্যোগ, বিশেষ করে স্বাধীন নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরে। প্রতিনিধি দল অংশীজনদের মানচিত্রায়ন এবং চাহিদা মূল্যায়ন কার্যক্রম সম্পর্কেও আলোচনা করে, যার লক্ষ্য নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার ও নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সুযোগগুলো চিহ্নিত করা। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর
পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। সব ধর্মের মানুষকে দেয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তা আর সম্মান নিশ্চিতের আশ্বাসও দেন জামায়াতে আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচনে মেনে নেবে না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই যোগদান অনুষ্ঠান হয়। হাসান সারওয়ার্দিকে দলে স্বাগত জানান এলডিপি প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। এ সময় চৌধুরী হাসান সারওয়ার্দি বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন তিনি। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। এলডিপির নেতৃত্বে সৎ ও দেশপ্রেমিক মানুষ আছেন বলেও মনে করেন তিনি। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দি। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে। আমাদের কর্মসূচি আগামী দিনে ধারণ হবে বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রের বহমান ঢেউয়ের থেকে বিপুল গতিতে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সেটি করতে না পারলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, কারণ তারা বছরে মাত্র 20 দিন ছুটি পান। বাড়ি আসা যাওয়ার কথা ভেবেই সেই ছুটিও পুরোপুরি দিতে পারেন না সরকার। জাহাঙ্গীর আলম উত্তরা, পশ্চিম ও তুরাগ থানাও পরিদর্শন করেন। এ সময় তিনি মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশনা দেন, আশ্বস্ত করেন পুলিশ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সে পদক্ষেপ নেবে সরকার। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই, এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে সরকারকে, নতুবা এই নির্বাচনও দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা আমলের মতোই অবস্থা তৈরি হবে। জি.এম. কাদেরের আশঙ্কা, দেশের অর্থনৈতিক পরিস্থিতির সামনে আরও অবনতি ঘটবে। অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে জাপা সরাসরি সমর্থন দিয়েছে, অংশ নিয়েছে নেতাকর্মীরা। রাজনীতি থেকে জাতীয় পার্টিকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে এবং দুর্নাম ঘোচাতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। একটা অস্বস্তিকর এবং পরিস্থিতির মধ্যে পাশ করছে, সামনের দিকে একটা ফেইল্ড স্টেট হওয়ার মতো অবস্থা দাঁড়াতে পারে। উত্তরণের পথ একটাই, সেটা হলো একটা স্বাভাবিক সরকার আসতে হবে, তার জন্য নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনটা সব দল মিলে করতে হবে, না হলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং আরেকটা কথা হলো, এই ধরনের নির্বাচনের পরে শেখ হাসিনা যে টিকতে পারেনি, যে সরকারই আসুক টিকতে পারবে না। 14.5 ঘন্টা পর বাড়ি ফিরল শিশু সেহরিশের নিথর দেহ। গতকাল রাতে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটি। সে সময় তার মা ও দাদিকে উদ্ধার করা গেলেও প্রবল স্রোতে ভেসে যায় সেহরিশ। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূর হতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চকবাজারের হিজরা খাল থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাইয়ের শুটকি পল্লীতে বাসা নিখোঁজ শিশু সেহরিশের। প্রবল স্রোতে ভেসে যাওয়া শিশুটির মরদেহ 14 ঘন্টা পর পাওয়া যায় তারই বাসার পাশে। রাত দিন উদ্ধারকারী দল অভিযান চালালেও শিশু সেহরিশের মরদেহ পাওয়া যায় ভাটায় আবর্জনার মধ্যে আটকে থাকা অবস্থায়।
দূর থেকে খালে একটি শিশুর হাত উঁচু দেখতে পায় স্থানীয়রা। সকলে ছুটে যান সেখানে। উদ্ধার করে আনা কাদামাখা সেরিসের সে মুখ দেখতে পাওয়াটাও যেন স্বস্তির হয়ে ওঠে স্বজনদের কাছে। নেমে তো হাতটা ধরে তুলে দেখতে ওই বাচ্চাটা কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে। আসি লঙ্গি গুপ দিয়ে তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি, তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি, ধোয়ার পরে এখানে গালে দিয়ে পানা আসতেছে, পানাগুলো মুছে তারপরে পানি দিয়ে মাথা চুল সবগুলো ধুয়াইছি। শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী সহ শত শত মানুষ। তৈরি হয় শোকাবহ পরিবেশ। গতকাল থেকেই সেরিসের নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে। নৌবাহিনী জানায় উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আপনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। এদিকে শোকে কাতর শিশু সেহরিসের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান সিটি মেয়র। দুর্ঘটনার দায় স্বীকার করলেও সমাধানে প্রয়োজন সব সংস্থার সমন্বয় বলে জানান তিনি। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে হচ্ছে। কারণ আমি বলছি এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে মা দাদি সহ খালে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। সেহরিস সহ গত 8 বছরে চট্টগ্রাম নগরীতে খালে পড়ে প্রাণ গেছে 14 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সারা দেশে বিভিন্ন জায়গা থেকে যুবদল নেতা এবং এসএসসি পরীক্ষার্থী সহ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নাটোরের বড়াইগ্রামে উপজেলার নোটাবাড়িয়া এলাকায় নিজ ঘর থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান বাড়িতে একাই থাকতেন মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক আইনুল হক। সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে মরদেহটি দেখতে পায়। খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য আইনুলের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে সকালে ফরিদপুরের ভাঙার চুমুরদি গ্রামে নিজ বসতঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত হাসিব মোল্লা ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। মৃতের স্বজনরা জানায় রাত ৩টার দিকে হাসিবের ঘরে গেলে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে। হাসিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে ধানক্ষেতের পাশ থেকে পিকআপ গাড়ির চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাশিদুল ইসলাম পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনার মূল আসামি সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 5। এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় শুক্রবার রাত 8টায় নওগাঁ সদর এলাকার রামরায়পুরা আরারাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার প্রধান আসামি নান্টু এবং খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। এর আগে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও ভাইয়ের উপর হামলা করেন অভিযুক্তরা। ইট দিয়ে আঘাত করলে হাসপাতালে নেয়ার পর মারা যান বাবা আকরাম হোসেন। পরে মৃতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিপরায়ণ তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেই সাথে জানিয়েছে আইনের আওতায় আনার দাবি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি, যার মধ্যে অন্যতম সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। এর পাশাপাশি ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার সকল ক্যাডার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য সংস্থা দফতরের গুরুত্বপূর্ণ পদে পদায়নের দাবি জানানো হয়। তুলে ধরা হয় পদোন্নতি সহ প্রাপ্য সুবিধা প্রদানের দাবি। দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন এবং বিতর্কিত কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। প্রশাসন থেকে আওয়ামী আস্থাভাজন, দলদাস,
সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ করতে না পারলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা যাবে না, অন্যদিকে পেশাদারিত্ব ও বুদ্ধিভিত্তিক আমলাতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাদের ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা নিজেরাই তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। শুধু মুসলিম বিশ্ব নয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বন্ধে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন বিতার্কিক ও অতিথিরা। বলা হয়, ফিলিস্তিনের বিষয়ে দেশের মানুষের কোনো মতপার্থক্য নেই, কিন্তু জনগণের মতের বিরুদ্ধে গিয়ে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি তুলে দেয় ফ্যাসিস্ট সরকার। অন্ধকার সরে আলো আসুক ফিলিস্তিনের আকাশে। নির্যাতিত গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের ব্যতিক্রমী এই আয়োজন ছিল ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায়। বিষয় ছিল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে। সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা বলেন, শুধু মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই অধিকার ফিরে পাচ্ছে না ফিলিস্তিনিরা। তবে বিরোধী দল স্টেট ইউনিভার্সিটির বক্তাদের মতে বিশ্ব নেতৃবৃন্দ ও সংস্থাগুলোর হস্তক্ষেপ ছাড়া অবস্থার উত্তরণ সম্ভব নয়। আঘাত হচ্ছে এই যে একটা হত্যাযজ্ঞ চলছে মানুষ, সেটা কিন্তু আজকে 1-2 দিনের কথা না মানুষ স্পিকার, সেটা অনেক দিন যাবত চলে আসছে মানুষ স্পিকার। জাতিসংঘ এবং পশ্চিম বিশ্ব এখন পর্যন্ত তার কোনো সুরা করতে পারে না মানুষ স্পিকার। আরবদের সাদা আল খাল্লা যখন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে রক্তিম হয় না, জ্বলে ওঠে না, তখন প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে প্রহসন বলতে আমার লজ্জা লাগে। অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই যুদ্ধাবস্থা বজায় রেখেছে ইসরায়েল। ওআইসি আছে, কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই বাস্তব অর্থে, যে সক্ষমতার মধ্য দিয়ে তারা ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে একটা শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ দাঁড় করাতে পারে। তো সেটা হচ্ছে দ্বিতীয় বাস্তবতা। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কোনো ভূমিকা রাখতে পারছে না অনেক মুসলিম দেশ। মোড়ল যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের মানববন্ধন থেকে এমন কর্মসূচির ঘোষণা আসে। সব বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিগগিরই দাবি পূরণ না হলে আরও কঠোর অবস্থানে যাবে তারা। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনো বৈষম্য কাটেনি বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। জানায়, গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকে রাজপথ ও রেলপথ অবরোধের কার্যক্রম আসছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি বলেও জানায় শিক্ষার্থীরা। এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা পলিটেকনিক শিক্ষার্থীর আন্দোলনকে বিভক্ত করে রেখেছি এবং সমন্বয় করে রেখেছি। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মহাসমাবেশের আয়োজন করবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহীতে বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা বলেন, 6 দফা দাবি আদায়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানায় তারা। আমাদের আজকে কর্মসূচি রাইজ ইন বাংলাদেশের 49টি পলিটেকনিক রয়েছে সরকারি, সেই সকল সরকারি পলিটেকনিক লাল কাপড় দিয়ে আমাদের মূল ফটকটি আমরা ঢেকে দেব। তারা আমাদের শিক্ষক হতে চায়, একজন ল্যাব সহকারী কিভাবে শিক্ষক হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটি চলমান রয়েছে। চীনের চেংদু শহরের দুজিয়াংয়ান সেচ ব্যবস্থা টিকে আছে 2000 বছর ধরে, যার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পানি সরবরাহ ও কৃষি জমিতে সেচ দেওয়া হয়। এই বাঁধ প্রকল্পের কারণে পুরো জনপদে দুজিয়াং শহরটি বিশেষায়িত। অনেকেই বলছেন, প্রকল্পটির কাঠামোগত ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তিস্তা বাঁধ প্রকল্প সেভাবে গড়ে তোলা যায়।
আহমেদ রাজা জানাচ্ছেন বিস্তারিত। দুজিয়াং ইয়ান সেচ ব্যবস্থা প্রাচীন চীনের প্রকৌশল কৌশলের এক বিস্ময়, যা 2000 বছরের বেশি সময় ধরে টিকে আছে। খ্রিস্টপূর্ব 256 সালে কিন রাজবংশের সময় গভর্নর লি বিং ও তার পুত্র এটি নির্মাণ করেন। এই চমৎকার ব্যবস্থা মিন নদীর বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি টেকসই সেচ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। প্রচলিত বাঁধের মতো এটি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে পানি প্রবাহকে নিয়ন্ত্রণ ও বন্টন করে। আজও এটি বিস্তীর্ণ কৃষি জমিতে পানি সরবরাহ করছে, যা এটিকে বিশ্বের প্রাচীনতম কার্যকরী সেচ ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এই দুজুয়ান এটি একটি সেচ প্রকল্প, যার মাধ্যমে এই এলাকার বিভিন্ন অঞ্চলে কৃষি ব্যবস্থাপনা আরো সহজ করার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি বিশেষ গুরুত্ব বহন করে এই এলাকার মানুষের জন্য। কেননা একটা সময় এই এলাকার মানুষ পানি বঞ্চিত ছিল, যেটি এই নদীর ব্যবস্থাপনার মাধ্যমে সহজ করা হয়েছে। এই ব্যবস্থাটি শুধু প্রযুক্তির নিদর্শন নয়, বরং চীনা উদ্ভাবনী শক্তি ও প্রকৃতির সঙ্গে সম্প্রীতির প্রতীক। আধুনিক বাঁধের মতো এটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে না, বরং মাটির ক্ষয়রোধ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত দুজিয়াং ইয়ান সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে, যারা এর টিকে থাকার সক্ষমতা ও প্রকৌশল দক্ষতা দেখতে আসেন। এর আশেপাশে মন্দির, প্রাচীন প্যাগোডা এবং মনোরম চিংচেং পর্বত এই স্থানকে আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এনে দিয়েছে। দুজিয়াং ইয়ান শুধু একটি প্রকৌশল বিস্ময় নয়, বরং টেকসই পানি ব্যবস্থাপনায় চীনের প্রাচীন জ্ঞানের এক অনন্য উদাহরণ। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে তিস্তা বাঁধ প্রকল্পেও এমন কার্যক্রম গ্রহণ করা যায় বলে অনেকেই মনে করছেন, যা স্থানীয় জনপদ ও কৃষি খাতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা যেই নদীর বাঁকটি দেখছেন, এটি ছিল প্রাকৃতিক নদী এবং এই অংশটি মনুষ্য তৈরি। ফলে দুটির মাধ্যমে সংযোগ স্থাপনের মাধ্যমে এই এলাকাটাই, বিশেষ করে এই চেংদু শহরকে সক্রিয় করা গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, চেংদু, সিচুয়ান, চীন। আজ থেকে 500 টাকার ইন্টারনেট প্যাকেজে 10 MBPS গতির সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল 5 MBPS। টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত ইন্টারনেট সেবা, সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ক সেমিনারে এই তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। তবে ইন্টারনেট সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি বলেন, বৈশ্বিক মানদণ্ডের বিচারে নিকৃষ্ট মানের সেবা দিচ্ছে অপারেটররা। সেবার জন্য গ্রাহকদের বেশি খরচ করতে হচ্ছে। আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি 20 MBPS করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ 10 বছর নির্ধারণের দাবি জানান তিনি। নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশ্যাল অব্লিগেশন ফান্ড SOF 3 বছরের জন্য স্থগিতের আহ্বান জানান। তিনি বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন। বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 MBPS এ উন্নীত করে দিব। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাসারা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করা হয়। এতে বরিশাল এক্সপ্রেসের চালক হেলপার সহ মালিককে আসামি করা হয়েছে, তবে পলাতক আছে তারা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গাড়ির ফিটনেস আছে কিনা তদন্ত চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রথমে মাইক্রোবাস, পরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়। তবুও গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালাতে থাকেন চালক। এদিকে সেদিনের দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 4 জন বাড়ি ফিরেছেন। বৈশাখে নেত্রকোনার হাওড়াঞ্চলে আতঙ্কের নাম বজ্রপাত। মাঠ ভর্তি পাকা ধান, অথচ প্রাণভয়ে জমিতে নামেন না কৃষকরা।
গত 5 বছরে জেলায় বজ্রপাতে 49 জনের মৃত্যু হয়েছে। প্রায়শই ঘটছে হতাহতের ঘটনা। সম্প্রতি বজ্রপাতে একই দিনে 3 জনের মৃত্যুর পর আতঙ্ক আরও বেড়েছে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ কাজে গেলেও মেঘ দেখলেই সরে পড়ছেন। হাওরের বিস্তৃত মাঠ জুড়ে হাওয়ায় দুলছে বোরো ধান। কোথাও কোথাও ফলন তুলতে শুরু করেছেন চাষিরা। তবে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষক। আতঙ্ক ছড়াচ্ছে কালবৈশাখীর সাথে বজ্রপাত। আকাশে মেঘ দেখলেই ছুটে পালাচ্ছে কৃষক। একদিকে আগাম বন্যার ভয়, অন্যদিকে ঝড়বাদল। গত 15 এপ্রিল নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে 3 জন মারা গেছে। একই দিনে এমন দুর্ঘটনার পর থেকে প্রাণ সংশয়ে খেতে নামতে চাইছে না কৃষকরা। বাড়িটা তো অনেক দূর, হাওর তো অনেক দূর, কিন্তু দেখা গেছে যে একটা লোক এই বজ্রপাতের সময় যে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিব অথবা কোনো জায়গায় যে গিয়ে নিরাপদ বোধ করবো, সেই জায়গায় কিন্তু আমাদের এখানে নাই। যদি একটু বৃষ্টি আসে তখনই কেউ হাওরে যায় না, মানে কারণ হলো মানুষের জীবনের তো তরুণ ধান অন্য কিছু বড় না। এই যে আমরা ফাঁকনা ক্ষেত, এই ফাঁকনা ক্ষেতে আমরা বাড়ি থাকতে পারি না, মনে আমরা বান্ধে না। একটা বছর বড় আমরা ক্ষেত নিয়ে আমরা অনেক ঝুঁকি করি। সরকারি হিসাবে গত 5 বছরে জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 150 মানুষের। তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। এক জায়গায় যায় যে আমরা বসবো 10-12 জন, এরকম কোনো সিস্টেম নাই, আমাদের বাড়িতে আসতে হয়। বজ্রপাতের লাগে না আমরা নিরাপদে থাকতে পারি না। আওয়ারগুলো আমরা সারা বছর একটা ফসল পাই। উঁচু যে গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি, ওই সমস্ত জায়গা থেকে একটু দূরে অবস্থান করা। তারপর হচ্ছে যে বৃষ্টি যখন বেশি হয় বা বজ্রপাতের সম্ভাবনা যখন বেশি দেয়, আমাদের মোবাইল বা ল্যাপটপ যেগুলো আছে, কম্পিউটার যে ডিভাইস যেগুলো আছে, এগুলো যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করা, টেলিভিশনটা একটু অ্যাভয়েড করা। দুর্গম হাওরে কাজ করা কৃষক ও জেলেদের বাঁচাতে জরুরি নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা যে বজ্রপাত নিরোধক দণ্ড আছে সেগুলো এই মুহূর্তে আমাদের 12টি আছে। তো যেহেতু এখানে প্রায় আমাদের ইউনিয়ন হলো 6টা, 72টা আমাদের আছে ওয়ার্ড আছে, আমি চাইবো যে প্রত্যেকটা ওয়ার্ডে যেন এই নিরোধক দণ্ড বসানো যায়। ব্রিটিশরা যখন ছিল তারা মাটির নিচে এই পাথর রাখতো যাতে বজ্রটা নিরোধক ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের ওইটা নেই। কিন্তু আমরা বিশেষ করে গাছ লাগানোর সিজনটা হচ্ছে বর্ষাকাল। আমার প্ল্যান আছে আমরা ধরেন এলাকা জুড়ে তাল গাছ লাগিয়ে দেব। প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উঁচু স্থানে আশ্রয় কেন্দ্র তৈরির দাবি হাওরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন আলোচনায় অগ্রগতি না হলে সময়ক্ষেপণ করবে না যুক্তরাষ্ট্র। একই সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র 3 বছর ধরে ইউক্রেনকে যে সহায়তা দিয়ে এসেছে এবার তা বন্ধ করা হবে। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বেশ বড় গলায় বলেছিলেন ক্ষমতায় এলে 24 ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যদিও শুরুতে দেখানো আত্মবিশ্বাসের বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্র সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন, তবে নিজেদের কঠোর শর্তে অটল থাকে রাশিয়া। এমন পরিস্থিতিতে দুপক্ষের উপরই চাপ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। কোনো এক পক্ষ বিষয়টিকে কঠিন করে তুললে সমঝোতার চেষ্টা থেকেই সরে যাবে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, তবে কোনো কারণে যদি দুপক্ষের কেউ ব্যাপারটা কঠিন করে তোলে তাহলে বলবো আপনারা নির্বোধ, বিরক্তিকর। আমরা বিষয়টি থেকে সরে দাঁড়াবো। আশা করছি সেটা করতে হবে না। আমরা এর শেষ দেখতে চাই। হোয়াইট হাউসের এমন সিদ্ধান্তে রাশিয়ার প্রভাব রয়েছে কিনা ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। না, কেউ আমাকে প্রভাবিত করছে না। আমি সহায়তার চেষ্টা করছি। আপনারা জানেন এটা বাইডেনের যুদ্ধ, ট্রাম্পের নয়। এই যুদ্ধ শুরু হওয়াই উচিত হয়নি। চেষ্টা করছি শেষ করার। ট্রাম্পের কয়েক ঘন্টা আগেই প্যারিসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর একই সতর্কবার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান শিগগিরই চুক্তির বিষয়ে ইঙ্গিত না মিললে মধ্যস্থতার চেষ্টা ছেড়ে দেবেন ট্রাম্প। এই প্রক্রিয়া
আর সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চালিয়ে যেতে পারি না। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হলে আছি, নয়তো নেই। আমাদের অগ্রাধিকারের তালিকায় আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, এটা আমাদের যুদ্ধ নয়, আমরা শুরুও করিনি। এমন এক সময় ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন লড়াই থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন, যখন ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে একটি সমঝোতা হয়েছে কিয়েভের সাথে। 26 এপ্রিলের মধ্যেই চূড়ান্ত চুক্তির লক্ষ্যের কথাও জানিয়েছে হোয়াইট হাউস। যদিও যে নিরাপত্তা গ্যারান্টির আশায় ইউক্রেন এই চুক্তিতে রাজি হয়েছিল, তা যুক্তরাষ্ট্র কতটা কার্যকর করবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডরোথি থার্স্টিন, যমুনা নিউজ।